হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন ব্যক্তিত্বদের নিয়ে আমরা থাকব যাদের জীবনের নানা গল্প আমাদের করবে রঙিন। আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী মৌ। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন দর্শক, তিনি সব সময় তার স্টাইল, তার লুক, তার ফিটনেস এবং তার সৌন্দর্য, সেই সঙ্গে তার পোশাক দিয়ে টক অফ দ্য কান্ট্রি থাকেন। কিছুদিন আগেই আমরা দেখেছি, মাত্র কয়েকদিন হলো, যে আরকা ফ্যাশন উইকে তিনি শো স্টপার হিসেবে হেঁটেছেন। সেই প্রসঙ্গ ধরে অনেকে আলোচনা করেছেন, অনেকে সমালোচনা করেছেন। আবার নীল পদ্ম আমরা দেখেছি দর্শক, যে নীল পদ্ম রিলিজ হয়েছে এবং সেই নীল পদ্মের যে নীলা, তিনি আজকে আমাদের মাঝে বসে আছেন, যাকে আমরা খুব ভালোবাসি তখন থেকে, যখন তিনি সিসিমপুরের সুমনা ছিলেন। তার এর মাঝে অনেক দিন পেরিয়ে গেছে। দর্শক হালদার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি আমাদের ভালোবাসার একজন অভিনয় শিল্পী, মডেল, এবং সেই সাথে তার নিজস্ব একটা আলাদা জগৎ রয়েছে, যে জগতের মধ্যে থাকতেই তিনি ভালোবাসেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের ভালোবাসার অভিনেত্রী রুনা খান। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এবং যেটা বলছিলাম, যে এত সুন্দর তার স্টাইল, তার লুক, তার ফ্যাশন এবং তার পোশাক দিয়ে যিনি সবসময় আলোচনায় থাকেন। আমি আসলে ওই আলোচনা ধরেই কথা বলতে চাই। বাই দ্য ওয়ে, আজকে মনে হচ্ছে যে আমি এখানটায় বসে আছি, ওপাশ থেকে তারা ঝলমল করছে, খুব সুন্দর লাগছে দেখতে। আরকা ফ্যাশন উইকে হাঁটার প্রসঙ্গ ধরে যাব। তানহা শেখের মানে শো স্টপার ছিলেন আপনি। সো সেই প্রসঙ্গ ধরে অনেক ফ্যাশন ডিজাইনাররা কিন্তু নানা রকম কটু মন্তব্য করেছেন। তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে অনুষ্ঠানের শুরুতে? কাদের উদ্দেশ্যে? এই যে যারা নানা রকম কথা বলেন বা সমালোচনা করেন। তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। তারা যা মনে করেছেন সেটা বলেছেন। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমি আমার ডিজাইনারের কথা বলতে পারি। আমার ডিজাইনার তানহা শেখ খুবই তরুণ একজন ডিজাইনার, এবং আরকা ফ্যাশন উইক সম্পর্কে আমরা জানি যে গত কয়েক বছর ধরেই এই আয়োজনটা চলছে। আমি জীবনে প্রথমবার র্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটার সুযোগ পেয়েছিলাম। আলোকিতেই ছিল, এবং তখন ডিজাইনার ছিলেন মাহিন খান, খাদি উৎসব। তো এবার একই ভেন্যুতে তানহা শেখের শো স্টপার হয়ে, এবং এই মানে আরকার বিষয়টা যেটা হচ্ছে, মূলত এদের কি বলবো, টার্গেট শ্রেণীটা হচ্ছে একেবারেই তরুণ প্রজন্ম, মানে যাদের বয়স 20 থেকে 30, মানে পরের প্রজন্ম। তো শেষের দিন যে 3 জন ডিজাইনার ছিলেন, তাদের একজন তানহা শেখ। তার শো স্টপার হয়ে হাঁটা, র্যাম্পে হাঁটা। আমার কোরিওগ্রাফার ছিলেন আজরা মাহমুদ, আমার মেক ওভার পার্টনার ছিল সামিনা সারা। তো হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাই যে আমাকে তো র্যাম্পে হাঁটতে দেখা গেছে 2 মিনিট। শো স্টপার বা মডেলরা 1 মিনিট 2 মিনিট হাঁটেন, কিন্তু এই কাজটার সাথে অত্যন্ত পেশাদারভাবে অনেকগুলো মানুষ জড়িত। তানহা শেখ তাদের মধ্যে একজন, যিনি দীর্ঘ সময় নিয়ে তিনি তার সৃজনশীলতা, তার কল্পনা শক্তি, তার সৃষ্টি নিয়ে তিনি সামনে আসতে চেয়েছেন, এবং তার মডেল ছিল 7 জন। আমি তো একজন, আরো 7 জন মডেলের জন্য তিনি 7 জেসিয়া ছিল, হ্যাঁ। তো 7টা পোশাক তৈরি করেছেন। আমি বলতে পারি যে তানহার প্রতি আমার ভীষণ রকম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যে তিনি মনে করেছেন আমি তার শো স্টপার হিসেবে যোগ্য। এবং সেই সাথে সাথে আমি ধন্যবাদ দিতে চাই জেসিয়াকে, তরুণ মডেল, দারুণ সুপার মডেল, র্যাম্পে এত ভালো কাজ করছে। ওর মনে হয়েছে মানে রুনাপু শো স্টপার, ও সেই কিউতে হাঁটবে। আমি ভীষণ রকম সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার ডিজাইনার, আমার আরও মডেল হিসেবে যারা ছিলেন, একই কিউতে আমরা হেঁটেছি, তাদের সবার প্রতি। এবং কাজটি ভীষণ রকম প্রশংসিত হয়েছে। আর প্রতিটি কাজ নিয়ে, যেমন এই কথাটা আমি সবসময় বলি, যে কাজ মানে সেটা নিয়ে প্রশংসা যেমন থাকবে, সমালোচনাও থাকবে, ভালোবাসা যেমন থাকবে, ঈর্ষাও থাকবে। এখন কে কোনটার প্রকাশ ঘটাবেন সেটা তার ব্যাপার। রুনা আপু, আমার একটা ব্যাপার খুব জানার আছে। এই যে আমিও মাঝে মধ্যে ফোন দিয়ে বলি যে রুনা আপু, কিছু একটা এই টপিকটা নিয়ে কিছু একটা বলুন। মানে এত ইতিবাচকতা, মানে কিভাবে আসলে আপনি পান? মানুষ নানা রকম কথা বলে, কিন্তু কোনো কথাই আপনাকে টলাতে পারে না। আপনি আপনার মতো আপনার গতিতে এগিয়ে যাচ্ছেন। মানে হয় কি, আমাদের অনেক সময় বলার, যেমন
একটু আগে তুমি বলছিলে যে তিনি আলোচনায় থাকেন তার পোশাক নিয়ে, সেই আলোচনাটা কিন্তু ব্যক্তির রুনার পোশাক নিয়ে না, না তিনি আলোচনায় থাকেন তার কাজ নিয়ে, মডেল হিসেবে তার কাজ। এবং যেটা হয়েছে যে গত 3 বছরে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমার যত ছবি দেখা গেছে তার আসলে 5% আমার ব্যক্তি জীবন বা পারিবারিক জীবন হচ্ছে পুরোপুরি এই ইন্ডাস্ট্রি কেন্দ্রিক। 95% হচ্ছে আমার কাজ বলতে অভিনয় এবং মডেলিং। মডেল হিসেবে কাজ করার জন্য আমি যেমন টিভিসি, ওভিসি, ফ্যাশন মডেল এবং র্যাম্প মডেল, প্রতিটাই হচ্ছে আমার কাজের ক্ষেত্র। এবং অভিনেতা হিসেবে যখন আমি কাজ করছি তখন মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওটিটি এগুলো হচ্ছে আমার কাজের ক্ষেত্র। আমাকে নিয়ে যত আলোচনা হয়েছে মানে সিসিমপুর থেকে শুরু করে আজ পর্যন্ত তার 100% আলোচনা হয়েছে আমার কাজ নিয়ে, আমার ব্যক্তি জীবন নিয়ে কোনো আলোচনা কখনোই হয়নি। তো একজন অভিনেতা এবং মডেল হিসেবে এটাই আমার সবচাইতে বড় সাফল্য। তবে আজকে কিন্তু আমরা ব্যক্তি জীবনের গল্পে যাব। ব্যক্তি জীবন খুব সাদামাটা ঘরোয়া জীবন, ওটাই আলোচনার কিছু নেই। ওখানে ভীষণ প্রেম আছে। মানে রুনা খান এখনো শুটিং এ গেলে যে তার হাজবেন্ড পুরো বয়ফ্রেন্ডের মতো তাকে টেক্সট করতে থাকেন, প্রত্যেকটা মোমেন্টের ছবি চান, এরকম অনেক গল্প আমি জানি। না ওগুলো ঘরের জীবন, ওটা ঘরেই থাকুক। কারণ ব্যক্তি জীবনে আমার সাথে আরো যে দুজন মানুষ জড়িত, আমার মেয়ের বাবা, তারা দুজন খুবই ইন্ট্রোভার্ট মানুষ, আমি পরিচিত মুখ। কিন্তু বছরে একবার তিনি একটা পোস্ট করেন বিশেষ দিনে, জন্মদিনে। সেই পোস্টটা আজকে আমি কিন্তু বের করে রেখেছি মোবাইলে, এবং সেই পোস্টটা আমি আজকে একটু পড়তে চাই, দর্শকদেরকে শোনাতে চাই যে প্রতি বছর তিনি চমৎকার একটা পোস্ট করেন। এবার তিনি লিখেছিলেন, আমাদের ওয়াহিদ ভাইয়া, একটা সময় টিভি ছেড়ে রেখে ঘুমাতাম, মানুষের গলার আওয়াজ সারা বাড়িতে যেন ভেসে বেড়ায়। ভোর রাতে ঘুম ভেঙে গেলে যেন মনে হয় বাড়িতে মানুষ আছে, মানুষটা তো আসলে আপনি, আমি একলা না। এখন আমি টিভি ছাড়াই ঘুমোতে পারি, শুভ জন্মদিন রুনা। এবং আপনি সেটা শেয়ার করে লিখেছেন, বছর জুড়ে আমি অপেক্ষা করি তিনি কি বলেন তা শোনার জন্য। হ্যাঁ, তিনি বলেছেন আমি টিভি। এইটা খুব আমাদেরকে অনুপ্রাণিত করে, বাকিদেরকে যারা আপনাকে খুব ভালোবাসে, যে মানুষ যা ইচ্ছে বলুক, ঘরটা ঠিক আছে, ঘরের মানুষ আপনাকে সাপোর্ট করে, আপনার কাছ থেকে ভালোবাসে। মানুষ যা ইচ্ছে বলতে হচ্ছে যে আমি যখন একজন অভিনেতা এবং মডেল, তখন আমার কাজ নিয়ে প্রশংসা থাকবে, সমালোচনা থাকবে। আমি কোনো কাজ করছি মানে এই নয় যে আমার প্রতিটি কাজ সবার ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা প্রশংসা করবে, ভীষণ প্রশংসা করবে। এবং ওই যে আমি বলছি যে সিসিমপুর থেকে আজকে পর্যন্ত এই 20 বছরে আমার অসংখ্য কাজ ভীষণ 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 রকম প্রশংসিত হয়েছে। এবং আমি যে মডেল হিসেবে কাজ করছি সেগুলো বহু জনের কাছে বহু প্রশংসিত কাজ। এবং হ্যাঁ, যেটা তুমি বলছিলে যে গত 4-5 বছর ধরে টক অফ দ্য কান্ট্রি, তো হ্যাঁ, সবই তো খুবই দারুণ ব্যাপার। তো এর সাথে সাথে কিছু জনের কি ভালো না লাগা থাকবে না? যাদের ভালো না লাগা থাকবে তারা তাদের ভালো না লাগা জানাবে, দুটোই থাকবে। প্রশংসা, সমালোচনা। একটা ইন্টারভিউ দেখছিলাম আমি, সেখানে একটা কথা খুব ভালো লাগছিল যে আপনি বলেছেন, ফ্যাশন ডিজাইনারের হ্যাঙ্গার মাত্র আমি, আর কিছুই না। তিনি যে পোশাকটি বানান আমি পোশাকটি পরি। একদমই তাই। আমি যখন মাহিন খানের শো স্টপার হয়ে হাঁটছি তখন আমি খাদি কাপড়ে, তখন আমি ওখানে হ্যাঙ্গার, মাহিনাপা যেই শাড়ি, যেই পুরো লুকটা, যেই কোট, যেই ব্লাউজ এবং যেইভাবে শাড়িটা পরা হবে, সেটা আমার ডিজাইনারের সিদ্ধান্ত। হ্যাঁ, এবং যখন আমি তানহার শো স্টপার হিসেবে হাঁটছি তখন পুরো লুকের আইডিয়া, ডিজাইন, ওটা ওর ক্রিয়েটিভিটি। আমি মাঝে মধ্যে সৌমিন আফরিনেরও একটা শো সৌমিন আফরিন, এবং সেটা সৌমিন আফরিনের, সেটা ছিল ঢাকা ফ্যাশন ডেতে, সেটা সৌমিন আফরিনের ক্রিয়েটিভিটি। এখানে আমি যেটুকু বলতে পারি যে এই 3 জন ডিজাইনারের শো স্টপার হয়ে যখন আমি হেঁটেছি, আমি সেখানে হ্যাঙ্গার মাত্র, তার অন্য আরো 10 জন মডেল হেঁটেছে, আমিও তাই। একদমই। আমরা ছোট্ট ব্রেকে যাব, রুনাপু ফিরছি এই প্রসঙ্গে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আজকের তারকা, এবং আজকের তারকার আজকের অতিথি রুনা খান। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকের তারকায়। সঙ্গে আছে মৌসুমী, এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার মডেল এবং অভিনয় শিল্পী রুনা খান। বলছিলাম সৌমিন আফরিনের সেই শো স্টপার হওয়ার কথা। হ্যাঁ, মানে যেটুকু আমি বলতে পারি একজন অভিনেতা বা মডেল হিসেবে, আমার কাছে যখন আমি মঞ্চে আসাদুজ্জামান নূরের নির্দেশনায় দেওয়ান গাজীর লাইলি করেছি,
বা উষা গাঙ্গুলির নির্দেশনায় নামগোত্রহীন করেছি, তখন যখন আমি মঞ্চে উঠেছি সে সময় আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমার পরিচালক কি বলছেন, চরিত্রটিকে মঞ্চে কিভাবে দেখতে চাইছেন। ঠিক একই রকম ভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ যখন আমি র্যাম্পে হাঁটার জন্য স্টেজে উঠছি, তখন আমার ডিজাইনার কি বলছেন এবং আমার কোরিওগ্রাফার কি বলছেন। এবং খুব মজার বিষয় যে মাহিন খান এবং তানহা শেখ দুজনেরই দুটো শোতেই কোরিওগ্রাফার ছিলেন আজরা মাহমুদ। আমি ভীষণ উপভোগ করি, ভীষণ ভালোবেসে কাজ করি। আজরাপুর সাথে কাজ করার মজা অন্যরকম। এইটা হচ্ছে আমার বিশেষত্ব, যে আমি যেমন উপভোগ করি মঞ্চে লাইলি হয়ে উঠতে, ঠিক তেমনই উপভোগ করি আজরার কোরিওগ্রাফিতে তানহার ডিজাইন করা পোশাকে আলোকিত র্যাম্পে হাঁটতে। নীলপদ্মের নীলা হয়ে উঠতে কি কি করতে হয়েছে রুনা খানকে? পরিচালক যা চরিত্রটিকে যেভাবে দেখতে চেয়েছে পর্দায়, সেই নির্দেশনাটা অনুসরণ করতে হয়েছে। আর সহশিল্পীদের ভীষণ রকম সহযোগিতা ছিল। আমি খুবই খুবই ধন্যবাদ জানাতে চাই অপু ভাইয়ের প্রতি, রাশেদ মামুন অপু, সেতু ভাই, একে আজাদ সেতু, শিমুল ভাই, সুজাত শিমুল, প্রত্যেকেই। এবং বিশেষ ধন্যবাদ আমার সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলাল, খুবই তরুণ একজন সিনেমাটোগ্রাফার। নীলপদ্মের নীলাকে পর্দায় বিশ্বাসযোগ্য মনে হলে এর কৃতিত্ব পরিচালক, আমার সহশিল্পী, আমার সিনেমাটোগ্রাফার, আমার পুরো টিমের। আরেকটা শ্রেণীর প্রতি আমার ধন্যবাদ যাবে, সেটা হচ্ছে যে জায়গাটাতে আমরা শুটিং করেছি ওখানকার মেয়েরা। ওখানে গিয়ে বোধহয় অনেকটা সময় থাকতে হয়েছে দৌলতদিয়াতে আপনাকে, আমি যেটা শুনেছি, যে তাই সেই মেয়েগুলোর সঙ্গে সময় কাটাতে হয়েছে। তাদের জীবন যাপন কেমন, কি ধরন, এই বিষয়গুলো নিয়ে কি ছোট্ট করে কিছু বলবেন? আমরা যদিও অনেক ইন্টারভিউতে এটা বলা হয়েছে। হ্যাঁ, আমরা 3 দিন শুটিং করেছিলাম, যে সেই সময়টাতে আসলে 3 দিন কি ওখানে রাতে ছিলেন শুটিং শেষ করে, নাকি হোটেলে গিয়ে থাকতে হয়েছে? রাজবাড়িতে ছিলাম আমরা, হোটেলে। হ্যাঁ, শুটিং হয়েছে ওই লোকেশনে, রাতে তো ওখানে থাকার ব্যবস্থা নেই। তো ওখানে যেটা আমি বলেছিলাম, যে দিনের সময়টা ওখানকার মেয়েদের আসলে খুব বেশি কাজের ব্যস্ততা থাকে না, কারণ ওদের ব্যস্ততা, আয়োজন, আলো, জনসমাগম সবই সন্ধ্যার পরে। তো দিনের বেশিরভাগ অংশই মেয়েরা আমার সাথে এসে গল্প করছে, আমাদের নাটক, সিনেমা, নানা কিছু নিয়ে গল্প। এমন কোনো গল্পকে আজকে শেয়ার করতে চান যে কোনো একটা মেয়ে হয়তো তার জীবনের গল্পটা আপনার সঙ্গে শেয়ার করে? না, ওরা খুব নিজের জীবনের গল্প একদমই না। মানে আমার সাথে যে সময়টুকু ওদের কেটেছে, সেই সময়টুকু একেবারেই হাসি, গল্প, আড্ডা, আন্তরিকতায় ভালোবাসাপূর্ণ সময়। ওদের জীবনের কোনো গভীর দুঃখের কথা ওরা কেউ আমার সাথে শেয়ার করেনি। সেটা শেয়ার করেছেন আমার পরিচালকের সাথে। আমার পরিচালক তৌফিক এলাহি, তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন, এবং সেই গবেষণাতে তিনি যে তথ্য পেয়েছেন, সেই তথ্যের উপর ভিত্তি করেই তিনি এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, চিত্রনাট্য লিখেছেন। হ্যাঁ, এবং তিনি বলতে চেয়েছেন যে ওই পেশাজীবী মানুষের একটি চরিত্রকে একটি চরিত্রের মধ্য দিয়ে তিনি ওই পেশাজীবী মানুষের জীবনের গল্প, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন, আকাঙ্ক্ষা, সমাজের কাছে তাদের আসলে প্রাপ্তি, অধিকার, প্রাপ্তি কিছুই নেই, অধিকার হীনতা, মানে মানবাধিকার হীনতা, বঞ্চনা, সেই গল্পগুলো তিনি বলার চেষ্টা করেছেন, যে গল্পগুলো আসলে দীর্ঘ সময় পরিচালকের গবেষণার তথ্যতে উঠে এসেছে। সেই তথ্যগুলো তিনি আমার সাথে শেয়ার করেছেন। আর দুটো শো হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, একটি জাতীয় জাদুঘরে আর একটি নর্থ সাউথে। এবং ভীষণ রকম আমি অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি, ভালোবাসায় আপ্লুত হয়েছি, যে সত্যি বলতে জীবনধর্মী সিনেমার ক্ষেত্রে আমরা এখনো খুব বেশি দর্শক তৈরি করে উঠতে পারিনি। আমার হাতে সময় আছে খুব অল্প, মাত্র 2 মিনিট। আমি যদি একটু জানতে চাই, যেহেতু রাশেদ মামুন উপর প্রসঙ্গ চলে এলো নীলপদ্মে, তার সঙ্গে ঠিক 16 বছর আগে কাজ করেছিলেন 143 এই নাটকে, যেখানে যাত্রাপালায় দেখা গিয়েছিল। আপনার খুব ইচ্ছে যে যাত্রাপালায় আপনি অভিনয় করবেন, কারণ মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি সব মাধ্যমে আপনি কাজ করেছেন। সো যাত্রাপালা নিয়ে যদি ছোট্ট করে কিছু একটা বলেন। যাত্রা শিল্প তো আমাদের সবচাইতে ঐতিহ্যবাহী শিল্পের একটা, এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে শীতের সময় যাত্রার আয়োজন হতো, এবং যাত্রার অত্যন্ত কি বলবো আমি, কিংবদন্তি শিল্পী অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাস, তাদেরকে আমরা জানি। এখন তো আসলে সেই শিল্পটা হারিয়েই যেতে বসেছে। হ্যাঁ, তো আমি যাত্রাপালা নিয়ে সিনেমা হতে পারে, সিনেমায় অভিনয় করতে পারে। এবং হ্যাঁ, যেই নাটকটার কথা আমি বলেছি নোমান রবিনের 143, সেই নাটকে আমার চরিত্র, তিনি একজন যাত্রা দলের প্রিন্সেস,
বাহ। এবং একটা বড় অংশ আছে যেটা আসলে সে যাত্রার অভিনয় করছে এবং সেই সাথে তার ব্যক্তি জীবন। এবং সেই কাজের হ্যাঁ, রাশেদ মামুন অপুর সাথে আমার প্রথম পরিচয়। তো সেদিন একটা কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে আমি তো অভিনেতা এবং আমি মডেল হিসেবে যেমন আমি প্রতিটি সেক্টরে কাজ করতে চাই এবং আমি ভীষণ ভালোবেসে কাজগুলো করি। যখন আমার কাছে কাজের প্রস্তাব আসে আমি ভীষণ ভালোবেসে যুক্ত হই। ঠিক একই রকমভাবে অভিনেতা হিসেবেও আমি প্রতিটি সেক্টরে, মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওটিটি, শুধু যাত্রাটা বাদ গেছে। আমার কাছে যদি কাজের প্রস্তাব আসে আমি একেবারে মানে কি বলবো, চোখ বন্ধ করে ভালোবেসে হ্যাঁ লাফিয়ে গিয়ে সেই কাজে। সেকেন্ড আনসার দেন যে বক কবে আসবে? মাসুদ পথিক জানেন। আচ্ছা, মাসুদ পথিক আপনি জানেন কবে আসবেন, কৌশিক শঙ্কর দাস জানেন, লীলা মন্থন কবে আসবেন, জাহিদ হোসেন জানেন। 3টা সিনেমার শুটিং আমি সম্পূর্ণ শেষ করে আমার হাতে সময় আছে, খুব অল্প এর মধ্যে জানতে চাই সবার প্রশ্ন, রুনা খান কিভাবে নিজেকে ধরে রেখেছেন, এত ফিটনেস কিভাবে সম্ভব, তিনি মুখে কি লাগান? আমি জানি, বলবো না, বলে দিন। মানে আমি মুখে না, শুধু মুখে আর চুলে নারকেল তেল, মেকআপ নারকেল তেল দিয়ে তুলি। আর হ্যাঁ, আমার স্কিন অনেক ড্রাই, আমি নারকেল তেল ব্যবহার করি বহু বছর, 16 বছর, এবং আমার চুলে এখনো নারকেল তেল দেয়া। ও দর্শক আছে কিন্তু নারকেল তেল দিয়ে এসেছেন, তিনি জন্য খোপা করেছেন বাই দ্য ওয়ে, এবং শুটিং শেষ করার মতো নারকেল তেল দিয়ে মুখটা ঘষতে থাকেন মেকআপ তোলার জন্য। সেটা আমি সরাসরি দেখেছি। আর কোনো কিছুই নাই, মানে খাবারের রুটিনে কোনো পরিবর্তন থাকে? হ্যাঁ হ্যাঁ, খাবার তো একেবারেই মানে কি বলবো, ভাত, মাছ, শাক, সবজি, ফল, যেদিন যখন যা পাওয়া যায়। হ্যাঁ, দুধ, ডিম, একেবারে আমাদের বাড়ির আশেপাশে, বাড়ির পাশের দোকানে যা পাওয়া যায়। আমি থিঙ্ক গ্লোবাল, ইট লোকাল, বাট যখন দাওয়াতে যান তখন পেট পুরে খান, কবজি ডুবিয়ে। আবার হ্যাঁ, কাচ্চি 1 কেজি চমচমও খেয়ে ফেলতে পারেন টাঙ্গাইলের। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের জন্য ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অনেক 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 ভালোবাসা সবার জন্য। আবারও অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শেষ করছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আজকের তারকা থেকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে আপনাদের ভালোবাসার অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত খুব ভালো থাকুন আর চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।